স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা, ষড়যন্ত্র দেখছে সেনাবাহিনী। ভারত ও ফ্যাসিস্টদের ইন্ধনে পাহাড়ের ঘটনা, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টা। শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তা করার আশ্বাস যুক্তরাজ্যের। ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ, জানালেন ইসি সচিব। পূজার ছুটিতে মিরসরাই সীতাকুণ্ডে ১৫ স্পটে যানজটের শঙ্কা। ২১ ঘণ্টা পর টাঙ্গাইলে গ্যাস সরবরাহ স্বাভাবিক। হুমকিতে জিম্মিদের জীবন, যোদ্ধাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। গাজা সিটিতে হামলা বন্ধের আহ্বান হামাসের। এবং এসিসি চেয়ারম্যান পাকিস্তানের। এশিয়া কাপের ট্রফি না নিয়েই জয় উদযাপন ভারতের। আমন্ত্রণ দুপুর ৩টার নিউজে। আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস, সসের বস। খাগড়াছড়ি ও গুইমারা এলাকায় চলমান নাশকতা ও সাম্প্রদায়িক উত্তেজনা চরমে পৌঁছেছে। গেল ১০ দিনে নতুন করে অস্থিরতা তৈরির পেছনে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে অস্থিতিশীল করার এবং পাহাড়ি বাঙালি দাঙ্গা বাঁধানোর বড় ধরনের ষড়যন্ত্র দেখছে সেনাবাহিনী। আর এর পেছনে পাহাড়ি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে দায়ী করে বিবৃতি দিয়েছে আইএসপিআর। সেই সঙ্গে পার্বত্য অঞ্চলের সব জাতিগোষ্ঠীর রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জনসাধারণকে সংযত আচরণ করার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বিস্তারিত জাগর এক্স রিপোর্টে। পাহাড়, ঝর্ণা, ঝিরির বৈচিত্র্যময় খাগড়াছড়ি এখন যেন নাশকতার রাজ্য। স্থবির হয়ে পড়েছে পাহাড়ের জনজীবন। খাগড়াছড়িতে জারি করা ১৪৪ ধারার মাঝেই অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সিঙ্গিনালায় স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে জম্মু ছাত্র জনতা নামের একটি সংগঠনের এই অবরোধের কারণে জেলা থেকে দূরপাল্লার যাত্রী এবং পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে বন্ধ রয়েছে জেলার অভ্যন্তরীণ সড়কের যান চলাচল। গেল ১০ দিনে নতুন করে অস্থিরতা তৈরির পেছনে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে অস্থিতিশীল করা এবং পাহাড়ি বাঙালির দাঙ্গা বাঁধানোর বড় ধরনের ষড়যন্ত্র দেখছে সেনাবাহিনী। আর সেজন্য পাহাড়ি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে দায়ী করে বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। বিবৃতিতে বলা হয়, বিগত কয়েকদিনের ঘটনা পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে ইউপিডিএফ এবং তার অঙ্গ সংগঠনগুলো পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে সুপরিকল্পিতভাবে এলাকার নারী এবং স্কুলগামী শিশুদের বিভিন্ন পন্থায় তাদের নাশকতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে বাধ্য করছে। গেল ২৩ সেপ্টেম্বর রাতে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ইউপিডিএফ এর দাবিকৃত সন্দেহভাজন শয়নশীলকে ২৪ সেপ্টেম্বর সেনাবাহিনী গ্রেফতার করে। আইনি প্রক্রিয়া চলমান থাকলেও ইউপিডিএফ এর অঙ্গ সংগঠন পিসিপির নেতা উখানু মার্মা জম্মু ছাত্র জনতার ব্যানারে খাগড়াছড়িতে বিক্ষোভ ও মানববন্ধনের ডাক দেন। এছাড়াও রামসু বাজারের পাশের উঁচু পাহাড় থেকে ইউপিডিএফ সশস্ত্র দল প্রায় ১০০ থেকে ১৫০ রাউন্ড গুলি ছোড়ে, যাতে সেনা সদস্য সহ পাহাড়ি বাঙালি এলাকাবাসী অনেকে গুলিবিদ্ধ হন। সেনা টহল দল দ্রুত অভিযান চালালে সশস্ত্র দল পালিয়ে যায়। এ সময় ইউপিডিএফ এর বহিরাগত দুষ্কৃতকারীরা রামসু বাজারের ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। অতিরিক্ত সেনাদল মোতায়েনের পর বিকেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আইএসপিআর বলছে, ইউপিডিএফ নারী ও স্কুলগামী শিশুদের নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নিতে বাধ্য করছে এবং বহিরাগত সন্ত্রাসীদের দেশীয় অস্ত্রসহ পার্বত্য অঞ্চলে নিয়ে আসছে। ২৮ সেপ্টেম্বর বিকেলে বিজিবির কাপ্তাই ব্যাটালিয়নের একটি চেকপোস্টে ইউপিডিএফ এর পরিবহনকৃত বিপুল দেশীয় অস্ত্র জব্দ করা হয়। গেল ১৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত খাগড়াছড়ি ও গুইমারা এলাকায় বিভিন্ন ঘটনাকে পুঁজি করে আইনের আশ্রয় না নিয়ে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ বলে প্রতীয়মান। এ বিষয়ে বিভিন্ন প্রমাণাদি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সংরক্ষিত রয়েছে বলে বিবৃতিতে বলা হয়।
প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধনে খাগড়াছড়িতে একটি মহল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, পাহাড়ে যে কোনো ধরনের ঘটনা না ঘটতে পারে এজন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সোমবার দুপুরে রমনায় ডিএমপির 5টি থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ঘটনাস্থলে রয়েছেন। তিনি সার্বিক বিষয়ে দেখছেন বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে, তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। এবং আমাদের যে উপদেষ্টা মানে প্রদীপ ভাই, আবার পার্বত্য চট্টগ্রামের যে উপদেষ্টা উনি ওই জায়গায় আছেন, উনি এই জিনিসটাও দেখতেছেন। উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন। এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে। তো আপনারা জানেন কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায়ার করছে এবং এই হাতিয়ারগুলি অনেক সময় বাইরে থেকে আসছে, যেটা আপনি ভাই বললেন। আমি অবশ্য দেশের নাম বলতে চাই না, আমার সাংবাদিক ভাই দেশের নামটা বলে দিচ্ছে। তা আপনারা এটা যেন প্রতিহত করতে হলে আপনাদের সবাই আমাদের সাহায্য এবং সহযোগিতা দরকার হবে। আপনারা সবাই আপনার সাহায্য সহযোগিতা করবেন। আরেকটা জিনিস হলো, আপনারা সবচেয়ে বলবেন যে গতকাল থেকে কিন্তু আমাদের একটা বড় ধর্মীয় উৎসব শুরু হয়ে গেছে। এই উৎসবের সময় যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে, রাস্তাঘাট যেন বন্ধ না করে এবং এই পূজাটা যেন নির্বিঘ্নভাবে উদযাপন করতে পারে, এই ধরনের সবাইকে আমি বলবো সাহায্য সহযোগিতা করার জন্য। খাগড়াছড়ির অস্থিরতা আইএসপিআর এর বিবৃতি নিয়ে আলোচনার সঙ্গে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক তৌহিদুজ্জামান তন্ময়। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। তন্ময়, খাগড়াছড়ির অস্থিরতাকে আমরা যেমনটি দেখলাম প্রতিবেদনটিতে যে খাগড়াছড়ির অস্থিরতাকে দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে আইএসপিআর, এটি আসলে কেন? জি ধন্যবাদ আপনাকে। আমি যদি এই ঘটনার একটু আগে থেকে শুরু করতে চাই, অর্থাৎ 2024 সালের 19 সেপ্টেম্বর, অর্থাৎ এই এখন যেমন সেপ্টেম্বর চলছে, 2024 সালের 19 সেপ্টেম্বর একজন মোটরসাইকেল চালক মামুন তাকে হত্যা করা হয়। সেই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পাহাড়ি, আপনি জানেন ইউপিডিএফ তারা সন্ত্রাসী গোষ্ঠী, এই সন্ত্রাসী গোষ্ঠী দীঘিনালা এবং রাঙ্গামাটিতে অস্থিতিশীলতা গড়ে তোলে। সেই ঘটনায় কিন্তু নিরাপত্তা বাহিনীর সঙ্গে কয়েক দফা সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে 3 জন নিহত হয়। 3 জন নিহতর পরে কিন্তু ইউপিডিএফ পার্বত্য অঞ্চলে অস্থিতিশীলতার চেষ্টা করে। অনুরূপভাবে যখন 2025 সালে সেই ঘটনার 1 বছর পূর্তি উপলক্ষে ইউপিডিএফ আবারও পাহাড়ে অর্থাৎ পার্বত্য অঞ্চলে দাঙ্গা তৈরি করার চেষ্টা করে, তারই পরিপ্রেক্ষিতে আপনি জানেন যে একটি ধর্ষণের ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে 23 সেপ্টেম্বর রাতে খাগড়াছড়িতে এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত স্বয়ন, যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, তাকে কিন্তু সেনাবাহিনী 27 সেপ্টেম্বর গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পরে পুলিশ পরদিন তাকে রিমান্ডে নেয়। রিমান্ডে নেওয়ার পরে আপনি জানেন যে একটি অভিযোগ যখন কারোর বিরুদ্ধে উত্থাপিত হয়, তার বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলে, অর্থাৎ গ্রেপ্তার, রিমান্ড, এরপরে ঘটনা আদেও ধর্ষণের ঘটনা সত্য কিনা এবং যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি আসলে ঘটনা ঘটিয়েছেন কিনা, এটি কিন্তু সময় সাপেক্ষ। কিন্তু এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী যখন তদন্ত কাজ করছিল, ঠিক সেই মুহূর্তে এই ঘটনাকে পুঁজি করে ইউপিডিএফ, যে সন্ত্রাসী গোষ্ঠী পাহাড়ি এবং তাদের আরও অঙ্গ সংগঠন পাহাড়ের বিভিন্ন অঞ্চলে অর্থাৎ খাগড়াছড়ির বিভিন্ন এলাকায়, আপনি জানেন যে গুইমারিয়া নামের একটা জায়গায় 3 জন নিহত হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। এবং সেখানে আইএসপিআর যে বিবৃতিতে বলছে যে অস্থিতিশীলতা বা বাঙালি এবং পাহাড়িদের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি করার পায়তারা, এই ঘটনাকে কেন্দ্র পুঁজি করে মূলত দাঙ্গা তৈরির চেষ্টা চালানো হচ্ছে বলে আইএসপিআর-এর অভিযোগ। এবং এই ঘটনায় কিন্তু আপনি জানেন যে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত ধৈর্যশীলতা এবং কঠোরতার সঙ্গে হস্তক্ষেপ করেছে, কারণ সেখানে পাহাড়ি এবং সন্ত্রাসী গোষ্ঠীরা পাহাড়ের উপর থেকে অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে এবং সেই গুলিতে কিন্তু আহত হয়েছে অনেকেই। আচ্ছা, আইএসপিআর আগে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছিল এবং আজ স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধনে খাগড়াছড়িতে এই অস্থিরতা তৈরি হয়েছে। তো
এই ব্যাপারে আসলে আপনি কি বলবেন? স্বরাষ্ট্র উপদেষ্টা কি আসলে এমন কিছু ইঙ্গিত করছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। ঘটনা আমি যেমনটি বলছিলাম যে আরও কিন্তু 7-8 দিন আগে থেকে শুরু হয়েছে, প্রায় 10 দিন ধরে এই ঘটনা কার্যক্রম চলছে, কিন্তু গতকাল পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির আগ পর্যন্ত কিন্তু কোনো গণমাধ্যমে আসেনি যে 3 জন নিহত এবং সেনা সদস্য সহ পুলিশ সদস্য একাধিক সদস্য আহত হয়েছেন। গতকাল রাত 7টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়, সেখানে বলা হয় যে 3 জন পাহাড়ি নিহত হয়েছেন এবং সেনাবাহিনী পুলিশ সহ একাধিক সদস্য আহত হয়েছেন। বিবৃতিতে এও উল্লেখ করা হয়েছিল যে এই ঘটনায় যারা দোষী এবং যারা এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তাদেরকে আইনের আওতায় আনতে ইতিমধ্যে কাজ শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে সবাইকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি শান্ত রাখার জন্য অনুরোধও করা হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখতে পেলাম যে 144 ধারা, যেটি প্রশাসন, জেলা প্রশাসন 144 ধারা জারি করেছিল, সেই 144 ধারা ভঙ্গ করে স্থানীয়রা কিন্তু গোলযোগের চেষ্টা করে এবং এক প্রকার গোলযোগ সৃষ্টি করে তারা। আচ্ছা, এই অস্থিরতা খাগড়াছড়ির মানুষ এবং অর্থনীতিকে আসলে কিভাবে কার্যক্রমের উপর কিভাবে প্রভাব ফেলছে, এবং এই পরিস্থিতি দীর্ঘমেয়াদী হলে পার্বত্য অঞ্চলের সামাজিক সংহতিতে কি প্রভাব ফেলতে পারে? আপনি জানেন যে পার্বত্য অঞ্চল বাংলাদেশের পর্যটনের একটি বড় জায়গা, যেখানে হচ্ছে আপনি জানেন যে সরকারিভাবে সেন্ট মার্টিন কিছুদিনের জন্য, কয়েক মাসের জন্য বন্ধ রাখা হয়েছে। এখন কক্সবাজারে অনেক মানুষ যায়, পর্যটক যায়, সেই দিকটাতে কেন্দ্র করে পাহাড়েও কিন্তু এখন অনেক মানুষ যাচ্ছে। এই দিকে খাগড়াছড়ির সাজেক, বান্দরবন, রাঙ্গামাটি অনেক পর্যটক যায়, কিন্তু বেশ কিছু বছর ধরে বান্দরবনে একটি সন্ত্রাসী সংগঠন এবং জঙ্গি সংগঠন, কুকি চীন নামক একটি জঙ্গি সংগঠন এবং সন্ত্রাসী সংগঠন সেখানে বান্দরবনে, সেটা অনেক দিন ধরে বান্দরবনে, কিন্তু এই ঘটনায় বান্দরবনে অনেক উপজেলা বন্ধ ছিল পর্যটকদের জন্য। তো নতুন করে যখন খাগড়াছড়ি এলাকায় এই পরিস্থিতি, তখন কিন্তু পর্যটকরা চিন্তা করবে যে না, সেখানে আমি যাব কিনা, নিরাপত্তা ব্যবস্থা কেমন, কারণ সেখানকার স্থানীয়রাই কিন্তু স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছে না, তারা অনেক ভয়ের মধ্যে রয়েছে এবং আর্থসামাজিক যেই ক্ষতি, সেই ক্ষতি কিন্তু অনেক হবে, কারণ পর্যটন এলাকায় যদি পর্যটক না যায়, সেখানকার স্থানীয়দের মধ্যে যে অর্থনৈতিক স্থিতিশীল অবস্থা সেটি কিন্তু থাকবে না এবং আর্থিকভাবে স্থানীয়রাই মূলত ক্ষতিগ্রস্ত হবেন। আচ্ছা, এই পরিস্থিতিকে নিয়ে কিন্তু অনলাইনে অপপ্রচার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কথাবার্তা চলছে। তো এই উত্তেজনার মাধ্যমে আসলে ছড়ানো ঘটনা বিবেচনা করলে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো পার্বত্য অঞ্চলের সংঘাত এবং সামাজিক উত্তেজনার মধ্যে কিভাবে ভূমিকা পালন করছে এবং এটি নিয়ন্ত্রণ বা ন্যায়সঙ্গত ব্যবস্থার জন্য কী ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে? 24 সেপ্টেম্বর যখন অর্ধবেলা হরতালের ডাক দেয় ইউপিডিএফ, তখন কিন্তু 25 সেপ্টেম্বর অর্ধদিবস হরতাল পালিত হয় এবং একই সময়ে দেশি বিদেশি কিছু ব্লগার ও পার্বত্য অঞ্চলের কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট, তারা কিন্তু এই ইস্যুটাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি করে, যেটা আইএসপিআর বলছে যে এই খাগড়াছড়ির ঘটনাকে কেন্দ্র করে কিছু অনলাইন ব্লগার এবং অ্যাক্টিভিস্ট সেটা দেশ এবং দেশের বাইরে থেকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে এবং অনলাইনে গুজব রটিয়ে এই ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। মূলত বলা যায় যে দেখা যাচ্ছে সামান্য একটি ঘটনা বা একটি গুজবকে কেন্দ্র করে কিন্তু স্থানীয়রা দাঙ্গাতে পরিণত হয়েছে এবং যেটি আমরা সর্বশেষ দেখতে পেলাম। আচ্ছা, আমরা প্রত্যাশা রাখছি যেন সরকার ন্যায়সঙ্গতভাবেই এই জিনিসগুলোকে হ্যান্ডেল করতে পারে। আসলে ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক তৌহিদুজ্জামান তন্ময়ের সঙ্গে। এবার যাচ্ছে অন্যান্য সংবাদে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যুক্তরাজ্য সহায়তা করতে চায় বলে জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। বলেন, শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু নির্বাচনে সহায়তা দিতে চায় তারা। এছাড়া পোলিং স্টাফকে প্রশিক্ষণ ও ভোটার শিক্ষণ কার্যক্রমে সহায়তা দিতে চায় তার দেশ। সোমবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর এমন মন্তব্য করেন তিনি। এর আগে সকালে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের নেতৃত্বে 2 সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন তারা। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে ইসি। এজন্য বিভিন্ন দেশের দূতদের সঙ্গেও বৈঠক করছে সংস্থাটি।
and peace by the Chief Advisor a few months ago of national elections in Bangladesh. And I reaffirmed the UK's support for free, fair, credible and peaceful elections. And with our international partners, the UK is supporting the Election Commission, particularly for vulnerable groups here in the country, and also the training of polling staff. As I said, civic national education, and we are also working on training polling staff. As I said, the UK is supporting free, fair, credible and peaceful elections. এদিকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বলেন, এ বিষয়ে ইইউ পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্বাক্ষর হবে। সোমবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইইউ এর প্রাক নির্বাচনে বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। ইসি সচিব জানান, তফসিল ঘোষণার পর বিভিন্ন সময়ে আলাদা আলাদাভাবে ভাগ হয়ে পর্যবেক্ষকরা আসবেন। একটা ডেলিগেশন আমাদের সাথে দেখা করে গেছেন। ওনারা এসেছিলেন একটা অ্যাসেসমেন্ট টিমে হিসাবে। আমাদের কমিশনের অফিসারদের সাথে সমাপনী বৈঠকটা করে গেলেন। ওনারা আমাদেরকে মূলত কয়েকটা জিনিসের ব্যাপারে ক্লারিফিকেশান চেয়েছেন। ক্লারিফিকেশানটা হচ্ছে যে ওনারা একটা এমওইউ করবেন আমাদের সাথে, ফরেন মিনিস্ট্রি আমাদের সাথে এবং ইইউ একটা ত্রিপাক্ষিক এমইউ হবে, যে এমইউর ধারাবাহিকতায় ওনাদের প্রতিনিধি দলরা আসবেন। আমরা জানতে চেয়েছিলাম যে মোটামুটিভাবে আপনাদের প্রতিনিধি দলের সদস্য সংখ্যা কত হবে। তো আমাদেরকে যে ধারণা দিয়েছেন সেটা হচ্ছে 150, 150 মতন আসবেন। ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন কি না, প্রধান যে গোপন কক্ষ সেটা সম্পর্কে জানতে চেয়েছেন, সেটা কিভাবে অর্গানাইজ করা হয় সেটা জানতে চেয়েছেন। তারপরে আপনার ভোট কাউন্টিংয়ের সময় থাকতে পারবেন কি না, এই সমস্ত জিনিসগুলো করেছেন। ফার্দার ক্লারিফিকেশন নিয়ে ওনারা আজকে ফিরে যাচ্ছেন, কালকে ফিরে যাবেন এবং যাওয়ার পরে ওনারা বোধহয় একটা প্রতিবেদন পাঠাবেন। ইত্যবসরে আমাদেরকে ওনারা এমওইউর একটা ড্রাফট দিয়ে গেছেন, যে ড্রাফটটা নিয়ে আমরা পর্যালোচনা করে এই ড্রাফটটা সাইনিংয়ের ব্যাপারে আগাবো। আমাদের কোনো অবজারভেশন থাকলে আমরা এদেরকে জানাবো যে আমাদের এই অবজারভেশন আছে। সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন মারা গেছেন। সোমবার সকাল 8:30টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি। সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে মর্গে রয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে হত্যা, আক্রমণ ও ভাঙচুর মামলায় গ্রেফতারের পর থেকে তিনি কারাগারে ছিলেন। অসুস্থ অবস্থায় সেখান থেকে রোববার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল 7টার দিকে মারা যান তিনি। শারদীয় দুর্গোৎসবের আজ মহাসপ্তমী। রাজধানী সহ সারা দেশের মণ্ডপে মণ্ডপে সকাল থেকেই শুরু হয়েছে সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা। সোমবার মহাসপ্তমী থেকেই মূল পূজা শুরু। শাস্ত্রীয় বিধান মেনে এদিন প্রতীকী কলাবউকে স্নান করিয়ে ঘট প্রতিস্থাপন করা হয়। এরপর দেবীকে মহাস্নান করানোর মধ্য দিয়ে সূচনা হয় মহাসপ্তমী পূজার আনুষ্ঠানিকতা। স্নান শেষে চক্ষুদানের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠার পর শুরু হয় পূজার মূল আচার। 16 উপাদানে সম্পন্ন হয় সপ্তমীর এই পূজা। দিনভর চণ্ডীপাঠ ও মন্ত্রোচ্চারণের পাশাপাশি ভক্তরা পুষ্পাঞ্জলি দেবেন মায়ের চরণে। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন সপ্তমী তিথি থেকেই জাগ্রত হন দেবী দুর্গা। 10 হাতে দমন করেন পৃথিবীর সব অমঙ্গল আর অশুভকে। আজ থেকেই দেবীর দুর্গার শক্তি স্বর্গালোক থেকে মর্তলোকে অবস্থান করবে, আর পূজার দশমীর দিন এই শক্তি মর্তলোক থেকে ফিরে যাবে স্বর্গলোকে। প্রতীকী অর্থে যা দেবী দুর্গার আগমন ও গমন বলা হয়ে থাকে।
দুর্গাপূজার লম্বা ছুটিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সীতাকুণ্ড এলাকার ৬০ কিলোমিটারে ১৫টি স্পটে যানজটের আশঙ্কা করা হচ্ছে। সড়কের এই অংশে খুব বেশি খানাখন্দ না থাকলেও বিভিন্ন কারণে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। মহাসড়কের মিরসরাই ধুমঘাট থেকে সীতাকুণ্ডের সিটি গেট পর্যন্ত ৬০ কিলোমিটারের মধ্যে সীতাকুণ্ডে প্রতিদিনই যানজট লেগে থাকে। কন্টেইনার টার্মিনাল ও ডিপোগুলোর কারণে যানবাহনের অস্বাভাবিক পার্কিং, রাস্তা সংস্কার বা মেরামতের কাজ, বাজার বসা এবং মাঝে মাঝে পণ্যবাহী ট্রাক উল্টে যাওয়া বা অন্য কোনো দুর্ঘটনার ঘটনা, অবৈধভাবে যানবাহন পার্কিং করাও যানজটের জন্য দায়ী। এই ছুটিতে সড়কে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় যানজটে মানুষ আটকে ভোগান্তির শঙ্কা রয়েছে। এই বিষয়ে চট্টগ্রাম জেলা ট্রাফিক পুলিশের টিআই রফিক আহমেদ মজুমদার বলেন, দুর্গাপূজায় ছুটিতে মহাসড়কের যানজট নিরসনে মিরসরাই, জোরারগঞ্জ ও সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন স্পটে স্পেশাল টিম কাজ করবে। তিনি আরও বলেন, সীতাকুণ্ড এলাকার যেসব স্পটে যানজট দেখা দেয় তা পোর্ট কানেক্টিং রোড দিয়ে বন্দর থেকে গাড়ি বের হওয়ার কারণে এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কারণে, সেটিও বেশিক্ষণ স্থায়ী হয় না বলে দাবি তার। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। টাঙ্গাইলে ২১ ঘন্টা পর তিতাসের গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে। সোমবার ভোর ৫:৩০টার দিকে ফেটে যাওয়া পাইপলাইন মেরামত করা হলে পুরোপুরিভাবে স্বাভাবিক হয়। এর ফলে পল্লী বিদ্যুতের লাইনও পুরোপুরি স্বাভাবিক হয়েছে। এর আগে রোববার সকাল ৮:৩০টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার শিবপুর এলাকায় লাইন ফেটে আগুন ধরে গ্যাস সরবরাহ বন্ধ করে কর্তৃপক্ষ। এতে টাঙ্গাইল সদর ও মির্জাপুর উপজেলার প্রায় ১৪,০০০ গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকে। এছাড়া ১৫ গ্যাস স্টেশন এবং মির্জাপুর শিল্প অঞ্চলের ৩৫টি প্রতিষ্ঠানেও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এছাড়া গ্যাস পাইপের ওপর পল্লী বিদ্যুতের খুঁটি থাকায় টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় ২ লাখ গ্রাহকের বিদ্যুৎ বন্ধ ছিল। এতে চরম ভোগান্তিতে পড়তে হয়েছিল গ্রাহকদের। ফেনীতে চলতি বছরে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা ১৬৯ ছাড়িয়েছে। সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ১৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ফেনী সদর উপজেলার ১০ জন, দাগনভূয়া ৩ জন, সোনাগাজীতে ২ জন ও ছাগলনাইয়া ৩ জন আক্রান্ত হয়ে বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। চলতি মাসে এ পর্যন্ত জেলায় মোট ৮৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তার আগে আগস্ট মাসে শনাক্ত হয়েছে ৪৯ জন। সব মিলিয়ে চলতি বছরে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৯ জনে। ফেনীর সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ রুবায়াত বিন করিম বলেন, গেল ২৪ ঘন্টায় ১৮ জনের ডেঙ্গু আক্রান্ত হয়েছে। চলতি মাসে এ পর্যন্ত জেলায় মোট ৮৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আপনার ঘর এবং তার আশপাশটা যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে এই ডিসমোশাল বিস্তার থেকে আমরা রক্ষা পেতে পারি। এছাড়াও আরেকটা জিনিস, ডেঙ্গু মশাটা একটু যেহেতু অল্প আলোতে, যেটা ডিসমোশাল অল্প আলোতে চলাচল করে, ভোরবেলা এবং সন্ধ্যার সময়টাতে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। মশারি রাতে ঘুমানোর সময় ব্যবহার করা উচিত এবং এই দুই সময়, ভোরবেলা এবং যেই সন্ধ্যার সময়টা, শরীর ঢেকে রাখা যায় এরকম কাপড় যদি পরিধান করতে পারেন তাহলে এই ডিসমোশাল আক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর হামলার কারণে হুমকির মুখে পড়েছে জিম্মিদের জীবন। এমন পরিস্থিতিতে সেখানে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে হামাস জানিয়েছে, গাজা সিটির সাবরা ও তাল আল হাওয়া এলাকায় ইসরায়েলি সেনাদের নৃশংস সামরিক অভিযান ও তীব্র হামলার পর তাদের যোদ্ধাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এসব যোদ্ধাদের ওমরি মিরান ও মাতান আংগ্রেস্ট নামে ২ ইসরায়েলি জিম্মির দায়িত্বে ছিল। হামাসের সামরিক শাখা কাসেম বিগ্রেট বলেন, বন্দীদের জীবন এখন গুরুতর ঝুঁকিতে এবং
ইসরায়েলকে অবিলম্বে রোড ৮ এর দক্ষিণে সরে গিয়ে ২৪ ঘন্টার জন্য সব ধরনের বিমান হামলা বন্ধ করতে হবে যেন বন্দীদের উদ্ধার করা যায়। হামাস চলতি মাসে গাজায় আটক বন্দীদের শেষ ছবি প্রকাশ করে ইসরায়েলি সেনাদের হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছিল। ইসরায়েল জানিয়েছে গাজায় এখনও ৪৮ জন বন্দী রয়েছে, এর মধ্যে ২০ জন জীবিত। তবে আন্তর্জাতিক মহলের গণহত্যার অভিযোগ ও দেশটির নাগরিকদের বিক্ষোভ সত্ত্বেও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ডানপন্থী সরকার যুদ্ধ থামাতে রাজি হয়নি। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। দুবাইয়ে এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে হারানোর পরও ভারতীয় ক্রিকেটাররা ট্রফি গ্রহণ করেনি। এশিয়া কাপের আয়োজক সংস্থা এসিসির চেয়ারম্যান পাকিস্তানের মাহাসিন নাকভি হওয়ার কারণে তার কাছ থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানায় ভারতীয় ক্রিকেটাররা। ভারতীয় দল কল্পিত ট্রফি হাতে নিয়ে উল্লাস করে। আইসিসির আগামী নভেম্বরে দুবাই সম্মেলনে এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাবে পাকিস্তান। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। চ্যাম্পিয়ন হওয়ার পর দলটির অধিনায়ক খালি হাতে ট্রফি বয়ে আনার ভঙ্গি করছেন। এরপর ট্রফি ছাড়াই চ্যাম্পিয়ন দলটির ক্রিকেটাররা উল্লাসে মেতে উঠছেন। পাশে হন্তভম্ব হয়ে দাঁড়িয়ে তা দেখছিলেন আয়োজক সংস্থাটির চেয়ারম্যান থেকে শুরু করে কর্মকর্তারা। বিরল এমন দৃশ্যটি দেখা গেল গতকাল রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনাল শেষে। ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারানোর পর চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানান ভারতীয় ক্রিকেট দল। ক্রীড়া ইতিহাসে এমন ঘটনা আর কখনো ঘটেছে কিনা সন্দেহ। দুবাই রোববার রাতের রোমাঞ্চকর ম্যাচ শেষে প্রায় ১ ঘন্টারও বেশি সময় ধরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিলম্বিত হয়। শেষ পর্যন্ত ভারতীয়রা ট্রফি না নিয়ে প্রতীকী উদযাপন করেন। মূলত এশিয়া কাপের আয়োজক সংস্থা এসিসির চেয়ারম্যান পাকিস্তানের মাহসিন নাকভি হওয়ার কারণেই তার কাছ থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানায় ভারতীয় ক্রিকেটাররা। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এএনআইকে বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি এশিয়ান ক্রিকেট কাউন্সিল চেয়ারম্যানের কাছ থেকে ট্রফি নেব না। তিনি পাকিস্তানের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা হওয়ায় আমরা তার কাছ থেকে ট্রফি গ্রহণে অনিচ্ছুক। তবে এর মানে এই নয় যে ট্রফি ও পদকগুলো পাকিস্তানের সঙ্গে থেকে যাবে। আমরা আশা করি দ্রুতই ট্রফি ও পদকগুলো ভারতের হাতে তুলে দেওয়া হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা যায় ভারতীয় ক্রিকেটার কুলদীপ যাদব, অভিষেক শর্মা ও তিলক বর্মা ব্যক্তিগত পুরস্কার নিলেও পাকিস্তানি কর্মকর্তা মাহসিন নাকভিকে উপেক্ষা করেছেন। রানার্স আপ পাকিস্তানের অধিনায়ক সালমান আগা অবশ্য নাকভির হাত থেকে চেক গ্রহণ করেন। ফাইনালের পর সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, এরকম ঘটনা আমি ক্রিকেটে কখনো দেখিনি। কঠিন পরিশ্রমের ফল পাওয়া সত্ত্বেও আমরা ট্রফি থেকে বঞ্চিত হলাম। তবে আমার কাছে সত্যিকারের ট্রফি হলো সতীর্থ ও সাপোর্ট স্টাফরা। পুরো ঘটনা ঘিরে মাঠে দীর্ঘ সময় অনিশ্চয়তা তৈরি হয়। ট্রফি মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয় আর ভারতীয়রা পরে কল্পিত ট্রফি হাতে নিয়ে উল্লাস করেন। ভারতের এই অবস্থান আগেই অনুমেয় ছিল। পুরো টুর্নামেন্টেই তারা পাকিস্তানি ক্রিকেটার ও কর্মকর্তাদের সঙ্গে করমর্দন এড়িয়ে চলেন। এর ফলে দু দলের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। সুপার 4-এর ম্যাচে একাধিকবার উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুই ম্যাচের মধ্যে। আইসিসির আগামী নভেম্বরে দুবাই সম্মেলনে এই ঘটনায় আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাবে পাকিস্তান। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা, ষড়যন্ত্র দেখছে সেনাবাহিনী। ভারত ও ফ্যাসিস্টদের ইন্ধনে পাহাড়ের ঘটনা, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তা করার আশ্বাস যুক্তরাজ্যের। ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ, জানালেন ইসি সচিব। পূজার ছুটিতে মিরসরাই সীতাকুণ্ডে ১৫ স্পটে যানজটের শঙ্কা। ২১ ঘণ্টা পর টাঙ্গাইলে গ্যাস সরবরাহ স্বাভাবিক। হুমকিতে জিম্মিদের জীবন, যোদ্ধাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। গাজা সিটিতে হামলা বন্ধের আহ্বান হামাসের। এবং এসিসির চেয়ারম্যান পাকিস্তানের, এশিয়া কাপের ট্রফি না নিয়ে জয় উদযাপন ভারতের। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।